আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, তোমরা যারা আজকে আমার ক্লাসটি দেখতেছো, আমি আজকে তোমাদেরকে ক্লাস করাবো এসএসসি অর্থনীতির প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে উৎপাদন সমরেখার টপিকটি নিয়ে। আজকে আমি তোমাদেরকে এমনভাবে এই উৎপাদন সমরেখার টপিকটি শেখাবো এবং দেখাবো যে একটা সৃজনশীল দিয়ে তুমি অনেকগুলো প্রায় 70, 80, 100টা সৃজনশীলে তুমি অ্যান্সার করতে পারবে। তো আর বেশি কথা নয়, চলো আমরা ইনশাল্লাহ শুরু করব কিভাবে উৎপাদন সমরেখা অঙ্কন করতে হয়। এক টেকনিকে সবগুলো অ্যান্সার হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো, আমাদের সাধারণত উৎপাদন সমরেখা আঁকাইতে বললে আমাদের সবসময় কোশ্চেনে এই ধরনের মান দেওয়াই থাকে সূচিতে, এক্স দ্রব্য আর হচ্ছে ওয়াই দ্রব্য। হ্যাঁ, আমি কিছু বইয়ের মান নিচ্ছি। এক্স দ্রব্যের মান হচ্ছে 100, ওয়াই দ্রব্যের মান হচ্ছে 150, 140, 150, 0। এই অবস্থায় এক্স এর মান 0, 50, তারপর হচ্ছে 100, 140, 150। এখন এই ক্ষেত্রে সংমিশ্রণ বিন্দু অনেক সময় থাকবে, অনেক সময় থাকবে না। সংমিশ্রণ বিন্দু না থাকলে তোমার দিয়ে নিতে হবে বা রেখাতে দিয়ে দিতে হবে আর কি। সংমিশ্রণ বিন্দু, সংমিশ্রণ বিন্দু সেটা হচ্ছে এ, বি, সি, ডি, ই। বিন্দুগুলো থাকতে পারে, আবার নাও থাকতে পারে। এখন এই ধরনের উদ্দীপকদের সবসময় আমাদেরকে যে কোশ্চেনটা করে, সাধারণত আমাদেরকে বলে উদ্দীপক হতে। উদ্দীপকের মানগুলো দেওয়া থাকে, হয় উদ্দীপকটা ডাক আকারে দেওয়া থাকবে, আর নয়তো আমাদের দেখেছে উদ্দীপকটা আমাদের ছক আকারে আসতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে ছক আকারে থাকে। তো ডাক আকারে উদ্দীপকগুলো অনেক সময় আসে, বেশিরভাগ ক্ষেত্রে ওগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে, কারণ উদ্দীপক যখন ডাক আকারে থাকে তখন আমাদের রেখা আট করাটা সমস্যা হয়। এই জন্য ডাক আকারের সৃজনশীলটাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, যেটা আমাদের অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। এই জন্য বেশি বেশি আমরা প্র্যাকটিস করবো ডাক আকার, কারণ ছকের মান দেওয়াই থাকে, ছক সহজ আছে। আমরা সবসময় প্র্যাকটিস করবো ডাকের গুলোকে বেশি গুরুত্ব দিব। তাহলে উদ্দীপক হতে পিপিসি রেখা অঙ্কন করো, অথবা বাংলায় বলতে পারে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। উদ্দীপক হতে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো, আমি শর্ট ভাষায় বললাম পিপিসি রেখা অঙ্কন করো। তো শুরুতেই তোমাদের যে কাজটা করতে হবে, আগে একটু বুঝতো যে এটা কেন দেওয়া হয়েছে। সূচিতে আমাদের যে মান দেওয়া আছে এক্স এবং ওয়াই দ্রব্যের যখন সর্বোচ্চ তখন এক্স দ্রব্যের 0, এটা কেন দিছে? এর কারণ হচ্ছে যে আমরা জানি মানুষের জন্য অভাব অসীম, কিন্তু অভাব পূরণের জন্য সম্পদ সীমিত। তাই মানুষ সীমিত সম্পদ দ্বারা অসীম একসাথে পূরণ করতে পারে না, বা কখনোই সীমাবদ্ধ সম্পদ দ্বারা একসাথে দুটি দ্রব্যের সর্বোচ্চ উৎপাদন করতে পারে না। যেমন ধরো, তোমার কাছে সম্পদের পরিমাণ আছে 1 একর। আমরা ধরে নিলাম এই সম্পদটা হচ্ছে আমার 1 একর সম্পদ। আমরা 1 একর সমান আমরা জানি 20 কাঠা। এখন আমি যদি আমার এই সমস্ত সম্পদের মধ্যে যদি আমি ধান উৎপাদন করি, ধান, সাপোজ ধরো আমি ধান উৎপাদন করব, তাহলে ধরলাম আমার এই সমস্ত সম্পদ যদি আমি ধান উৎপাদন করি, ধানের পিছনে ব্যয় করি সমস্ত সম্পদটাকে, তাহলে ধানের উৎপাদন হবে 100 মণ। তাহলে এই অবস্থায় আমি যদি গম উৎপাদন করতে চাই, গমের উৎপাদন হবে না, 0। আবার এই সমস্ত সম্পদটা শুধুমাত্র যদি আমি গমের পিছনে ব্যয় করি, শুধুমাত্র গমের পিছনে, গম যদি উৎপাদন করতে চাই, গম হবে 100 মণ। কিন্তু এই অবস্থায় যদি আমি ধান উৎপাদন করতে চাই, তাহলে ধানের উৎপাদন কি হবে? হবে না, ধানের উৎপাদন হয়ে যাবে কি? 0। কারণ আমরা জানি সীমাবদ্ধ সম্পদটা শুধুমাত্র একটা দ্রব্যের পিছনে আমরা কি করতে পারি? ব্যয় করতে পারি। তাই আমি যদি আমার এই সীমাবদ্ধ সম্পদটা, 1 একর সম্পদটা ধানের পিছনে ব্যয় করি, তাহলে ধান হবে 100 মণ। এই অবস্থায় গমের উৎপাদন করার মতো সম্পদ থাকবে না, বিদায় গমের উৎপাদনটা কি? 0। আবার সীমাবদ্ধ সম্পদটা যদি আমি গম উৎপাদনের পিছনে ব্যয় করি, তাহলে গমের উৎপাদন হবে সর্বোচ্চ 100 মণ। এই অবস্থায় ধানের উৎপাদন করার মতো সম্পদ থাকবে না, বিদায় ধানের উৎপাদন হবে কি? 0। ঠিক এই সেন্সটাকে কাজে লাগে আমাদের এই সূচিটা এইভাবে আসছে, যেখানে আমরা দেখতেছি ধরেন যে এই সীমাবদ্ধ সম্পদটা যদি ওয়াই দ্রব্যের পিছনে ব্যয় করা হয়, তাহলে ওয়াই সর্বোচ্চ উৎপাদন এই অবস্থায় 150। আর এই অবস্থায় আর এক দ্রব্য উৎপাদন করার মতো আমাদের সম্পদ থাকবে না, বিদায় এক্সের উৎপাদন কি? 0। কিন্তু যখনই আপনি দেখেন আপনার এই সম্পদের মধ্য থেকে ওয়াই দ্রব্যের উৎপাদন কিছুটা হ্রাস করতে থাকবেন, তখনই আপনি সুযোগ পাবেন বা উৎপাদন করার সামর্থ্য পাবেন, সম্ভব হবে আপনার পক্ষে এক দ্রব্য উৎপাদনটা বাড়ানো। তাই যখন আমরা দেখতেছি এক্সের উৎপাদন যখন হ্রাস পায়, তখন ওয়াইয়ের উৎপাদন যখন হ্রাস পাচ্ছে, তখন আমাদের এক্সের উৎপাদনটা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। কিন্তু শুরুতেই আপনি দুইটা দ্রব্যের সর্বোচ্চ করতে পারবেন না, কারণ যে কোনো একটা দ্রব্যের পিছনে সমস্ত সম্পদটা ব্যয় করলে ওই দ্রব্যের উৎপাদনটা কি হয়? সর্বোচ্চ হয়। আর অপর দ্রব্য উৎপাদন করার মতো সম্পদ থাকে না, বিদায় এটা কি হয়ে যায়? 0 হয়ে যায়। ঠিক এই সেন্সটাকে কাজে লাগে আমাদের এই সূচিটা এইভাবে করা হয়ে থাকে। ঠিক আছে? তো এখান থেকে যেহেতু আমাদেরকে উৎপাদন সম্ভাবনা রেখাটা আঁকাইতে হবে,
সো আমি কিভাবে আট করব সেটা একটু দেখেন, কারণ আমাদের জন্য সবসময় সৃজনশীল মান দেওয়াই থাকে, শুধু আমরা রেখাটা আট করবো এই, আর কিছুই না। তো আমাদের যখন মানগুলো থাকবে আমরা খুব ঠান্ডা মাথায় চিন্তা করে দেখব যে মানগুলো কি কি মান দেওয়া আছে, ওয়াই দ্রব্যের সর্বোচ্চ মান কত আছে আর এক্স দ্রব্যের সর্বোচ্চ মান কত দেওয়া আছে এক্স দ্রব্য। যেমন ধরেন এইখানে সর্বোচ্চ মান ওয়াইয়ের আছে কত 150, সর্বনিম্ন 0। তাহলে আমরা যদি ওয়াইয়ের মানটা বসাই তাহলে আমরা সবসময় খেয়াল রাখবো ছোট থেকে বড় দিকে মানগুলো বসায় যাব, তবে নির্দিষ্ট হারে গ্যাপ বসায় যাব এবং নির্দিষ্ট স্পেসে মানগুলো নির্ধারিত করে বসায় যাব। যেমন এখানে যেহেতু 150 পর্যন্ত আছে, আমি এই গ্যাপটাকে এই মানগুলো সর্বোচ্চ মান বসানোর জন্য আমি প্রত্যেকটা গ্যাপ বা স্পেস জায়গা আমি নির্ধারণ করলাম কত করে 50 করে। যতটুকু স্পেস আমি 50-এর জন্য ধরবো, সেম স্পেসটা হবে আমার 100-এর জন্য, সেম স্পেসটা হবে কত 150। তাহলে 140 কোথায় বসবে? এখন দেখো তোমার এখানে এমনভাবে আমরা গ্যাপটা ধরবো সবসময় যাতে স্কেলের 5টা দাগ এইখানে বসে, 5টা মান বসানো যায়, ওই অনুযায়ী কিন্তু গ্যাপটা ধরতে হবে। তাহলে দেখো এখানে 50টা যদি আমরা 5 দিয়ে ভাগ করি, কারণ আমরা জানি প্রতিটা গ্যাপে 5টা করে দাগ বসে, তাই আমরা যদি 50কে 5 দ্বারা ভাগ করি, প্রতিটা ঘরের মান হচ্ছে 10, তাহলে প্রতি এক ঘরের মান কিন্তু আমার হচ্ছে 10। তাহলে এক ঘরের স্পেসটা কতটুকু ধরবেন এটা আপনার আইডিয়ার উপর ডিপেন্ড করবে, আপনার উপর ডিপেন্ড করবে। আপনি ইচ্ছা করলে বেশি ধরতে পারেন, তো কম ধরাটাই ভালো, যে কারণ যেহেতু আমাদের 140-এর একটা মান আছে, এই মানটা আমাদের কি করতে হবে বসাইতে হবে। তাহলে 140-এর মানটা 150-এর ঠিক, কারণ এক ঘর সমান যেহেতু 10 ধরা হয়েছে, তাহলে 140-এর মানটা 150-এর ঠিক এক ঘর নিচে হবে 140, খুব বেশি নিচে হবে না, বুঝতে পারছি? খুব বেশি একটা নিচে বসানো যাবে না। ঠিক এইভাবে এই মানটা আমরা ভূমির দিকেও বসাবো, এক্স দ্রব্যের ক্ষেত্রে বসাবো 50, তারপর হচ্ছে 100, তারপর হচ্ছে 150। তো মানগুলা ভূমির ক্ষেত্রে যখন বসাবো তখন এই মানগুলাকে একটু এদিকে চাপায় লিখবো আর ওই মানটাকে একটু ওদিকে সরায় লাগবো, কারণ মাঝখানে একটা আপ ডাউন মান আছে আমাদের হচ্ছে 140-এর মানটা দেখেন এইখানে আপনি যতটুকু 10-এর গ্যাপ ধরছেন ঠিক সেম মানটা এইখানে ধরতে হবে। যদি আপনি একটু 19-20 করেন তাহলে আপনার রেখাটা সুন্দর হবে না। আর আপনি যখন মানগুলো এই মানগুলোর এই দিক থেকে চাপায় লাগবেন, ওই মানটাকে ওই দিক থেকে চাপায় লাগবেন, তাহলে আপনার আপ ডাউন মানটা একদম ফ্রেশভাবে বসাইতে পারবেন, কোনো কাটাছেড়া হবে না, বুঝতে পারছি? এই হলো কথা। এখন আপনার মানগুলা বসানোর পর আপনি শুধুমাত্র এই কাজটাই করবেন যে এই মানগুলাকে আপনি যোগ করে দিবেন। তাহলে দেখেন ওয়াই দ্রব্যের মান যখন 150, তখন এক্স এর মান কত আছে 0, সংমিশ্রণ বিন্দু কত আমার এই বিন্দুটাকে ধরতে পারি, কারণ ওয়াই দ্রব্যের যখন সর্বোচ্চ উৎপাদন 150, এই অবস্থায় এক্স এর উৎপাদন কত 0, সংমিশ্রণ বিন্দু হচ্ছে এ। ওয়াই দ্রব্যের উৎপাদনের পরিমাণ যখন 140, তখন এক্স এর উৎপাদন হচ্ছে শুধু 50, শুধুমাত্র 50। তাহলে ওয়াই দ্রব্যের উৎপাদন যখন 140, এক্স এর উৎপাদন হচ্ছে 50 একক। ওয়াই দ্রব্যের উৎপাদন যখন 100, এক্স দ্রব্যের উৎপাদন হচ্ছে আমার 100 একক, বা মূল প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটাই রাখতে হবে, লিখতে হবে। আচ্ছা, ওয়াই দ্রব্যের উৎপাদন যখন 50, তখন এক্স এর উৎপাদন 140, তাহলে 150 জায়গা শুধুমাত্র 50 জায়গা ওয়াই দ্রব্যের উৎপাদনের পরিমাণ যখন 50, এক্স এর তখন 140, তাহলে ওয়াই দ্রব্যের উৎপাদনের পরিমাণ 50 এবং 140-এর সাথে যোগ হবে এক্স এর। আর ওয়াই দ্রব্যের উৎপাদনের পরিমাণ যখন 0, তখন এক্স এর উৎপাদন সর্বোচ্চ হচ্ছে আমাদের 150। তাহলে সংমিশ্রণ বিন্দু কাটায় আছে, তাহলে এটা এরপরে এটা হবে কি আমাদের বি, এটা সি, এটা ডি, এটা হচ্ছে আমাদের ই। এখন এই রেখাটা সবসময় আমরা কখনো যদি কোনো স্যার ম্যাডাম বলে থাকে যে ফ্রি হ্যান্ডে যোগ করতে হবে, তাহলে আমরা এই কাজটা কখনোই করবো না, কারণ এটা একটা ভুল, যুক্তিসঙ্গত এটা না। কারণ আপনি যখন কোনো চিত্র আর্ট করবেন, মানের ভিত্তিতে বিন্দু পাবেন, আপনাকে অবশ্যই সেই রেখাগুলো আর্ট করতে হবে বিন্দু স্কেল ধরে ধরে যোগ করে, কখনো আপনি ফ্রি হ্যান্ডে করতে পারবেন না। যদি কোনো স্যার ম্যাডাম বলে যে তোমরা এইভাবে আগে আঁকাই নিবা তারপরে যোগ করবা, না, এটা করবে না, এটা ভুল। আপনি যেই বিন্দুগুলো পাইছেন স্কেল বসাবেন সুন্দর করে, এখান থেকে এই বিন্দু থেকে এই বিন্দুতে স্কেল বসাবেন, যোগ করবেন, এই বিন্দু থেকে এই বিন্দুতে স্কেল বসাবেন, স্কেল বসায় যোগ করবেন, এই বিন্দু থেকে এই বিন্দু স্কেল বসাবেন, এই বিন্দু থেকে এই বিন্দুতে স্কেল বসায় কি করবেন, যোগ করে দিবেন। এই হচ্ছে আমাদের পিপিসি রেখা। আমাদের সাধারণত রঞ্জিত কুমার নাথ স্যারের যে বইটা আছে সেই বইতে আপনি দেখবেন যে উৎপাদন সমরেখার যে টপিকটা আছে, এই টপিকটার দেখা গেছে আপনার দুইটা চিত্র আছে। একটা চিত্র এইভাবে যে ফ্রি হ্যান্ড ভাঙা ভাঙা স্কেল দ্বারা বসালে যে রেখাটা এইভাবে শেপটা আসবে, নামবে ভাঙা ভাঙা, সেই শেপটা দেওয়া আছে। আবার দেখা গেছে যে আরেকটা শেপ দেওয়া আছে কম্পিউটারের মাধ্যমে যেটা দিচ্ছে, এরকম ভাবে দেওয়া আছে।
তো এটা হচ্ছে কম্পিউটারের শেপ, আর এটা যে আপনার ম্যানুয়ালি যখন আপনি হাত দিয়ে করবেন তখন এই শেপটা আসবে আমাদের সাধারণত স্কেল দ্বারা। তা আমাদের এই শেপটায় আমাদের কী করতে হবে, রাখতে হবে। খুব সুন্দর করে স্কেল দ্বারা কী করতে হবে, যোগ করতে হবে প্রত্যেকটা বিন্দু। এই হ্যাঁ, এই হচ্ছে আমাদের পিপিসি রেখা, পিপিসি রেখা, যার পূর্ণরূপ হচ্ছে, আমরা এই পিপিসি রেখাকে বলতে পারি, যার পূর্ণরূপ হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, যেটাকে বাংলায় বলা হয় উৎপাদন সম্ভাবনা রেখা, অথবা সম্পদের সীমাবদ্ধতার রেখা। রেখা বলা হয় এটাকে, সম্পদের সীমাবদ্ধতার রেখা। এই তো আমরা এটার ব্যাখ্যাটা কি দিব একটু খেয়াল করো। আমাদের এই রেখা আট করার পরে কিন্তু এটা দিলেই হবে না, শুধুমাত্র এরপরে কি করতে হবে, অবশ্যই রেখাটার ব্যাখ্যা দিতে হবে। আর ব্যাখ্যাটা খুবই সহজ, একটা ব্যাখ্যা দিলেই যত সৃজনশীল আসুক না কেন এই একই ব্যাখ্যা লজিক দিয়ে আপনি সবগুলো ব্যাখ্যা দিতে পারবেন। শুধুমাত্র টপিকের নাম আর মান, দ্রব্যের নাম আর মান চেঞ্জ করলে আপনার এই ব্যাখ্যাটা কমপ্লিট করা যায় সবগুলো সৃজনশীলের জন্য। যেমন দেখেন, প্রথমে আমি ব্যাখ্যাটা বলতেছি, ধীরে ধীরে তোমরা সবাই নোট করবে। যে প্রথমে চিত্রটা আট করার পরে যে মানগুলো থাকবে, মান দেখে চিত্রটা আট করার পরে চিত্রের নামটা আবার লিখতে হবে, চিত্রের নামটা দিতে হবে চিত্র উৎপাদন সম্ভাবনা রেখা, উৎপাদন সম্ভাবনা রেখা। এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা নাম রেখার। তো প্রথমে আমাদের ব্যাখ্যাটা এইভাবে দিতে হবে, চিত্রের লম্ব অক্ষে ওয়াই দ্রব্য এবং ভূমি অক্ষে এক্স দ্রব্যকে নির্দেশ করে। এই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, এই হচ্ছে কি উৎপাদন সম্ভাবনা রেখা বা পিপিসি রেখা। এটা মার্কিং এখানেও করতে হবে এবং লেখাতেও বলতে হবে। এখন আমাদের অনেক সময় কোশ্চেনে বিন্দু মান 5টাও থাকতে পারে, 3টাও থাকতে পারে, 4টাও থাকতে পারে, মানে 5টাও থাকতে পারে, 4টাও থাকতে পারে, 3টাও থাকতে পারে। তবে যে রেখাটা আট করা হবে সেই রেখার প্রথম বিন্দু আর শেষের বিন্দু নিয়ে ওই রেখাটার কি করতে হবে, নামকরণ করতে হবে। যেমন আমরা যদি বলি যে এখানে আমাদের রেখাটার নাম হবে এই রেখা, এই রেখাটা হচ্ছে আমাদের সাধারণত উৎপাদন সম্ভাবনা রেখা। যেমন আমরা যদি আবার ব্যাখ্যাটা শুরু করি তাহলে বলতে পারি এভাবে, চিত্রের লম্ব অক্ষে ওয়াই দ্রব্য ভূমি অক্ষে এক্স দ্রব্যকে নির্দেশ করে। এই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদনকারী নির্দিষ্ট সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে ওয়াই দ্রব্যের উৎপাদন যখন 150, 140, 150 শূন্য একক, তখন এক্স দ্রব্যের উৎপাদন হয় যথাক্রমে 0, 50, 100, 140, 150 একক, যা চিত্রে এ বি সি ডি ই বিন্দু দ্বারা কি করে নির্দেশ করে। এখন এ কমা বি কমা সি এগুলো অবশ্যই কমা কমা দিয়ে লিখতে হবে, যা চিত্রে এ বি সি ডি ই কমা কমা দিয়ে লিখতে হবে, এ বি সি ডি বিন্দু দ্বারা নির্দেশ করে। এখন এ বি সি ডি ই বিন্দুগুলো যোগ করে একটি এই উৎপাদন সম্ভাবনা রেখা পাওয়া যায়। এইভাবে যদি তোমরা লিখতে পারো তাহলে অবশ্যই তোমার একটা সৃজনশীলে শুধুমাত্র টপিকের দ্রব্যের নাম এবং মান দিয়ে তোমরা কি করতে পারো, চেঞ্জ করে অনেকগুলো সৃজনশীল লিখতে পারো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।